সরকারে আসার পর বিজেপি পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করলো আজ। এই বাজেট কোথায় কতটা বরাদ্দ হলো তা নিয়ে অনেক মহলে অনেক চর্চা শুরু হয়েছে। এই বাজেট কি জনহিতকর? এই বাজেটে কি সত্যি নতুন করে বাংলার নানান খাতে নতুন করে জোয়ার দেখা যেতে পারে? এরকম অনেক প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি ডোমকলের বিধায়ক সিপিআইএম এর নেতা মুস্তাফিজুর রহমান রানার কাছে। রানাদা, বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। আমি অভিষেক। একটা জিনিস বলুন, যে এই যে বাজেট আপনি দেখলেন, এই বাজেট আপনার কাছে কেমন মনে হচ্ছে? দেখুন, এক কথায় বলতে গেলে এই বাজেট হচ্ছে যে গত 15 বছর তৃণমূল কংগ্রেসের সরকার হুম আমাদের রাজ্যটাকে যেভাবে আস্তে আস্তে ঋণ নির্ভর রাজ্যে পরিণত করেছিল, হুম হুম এই বাজেটে সেই ঋণ নির্ভর রাজ্য থেকে স্বাবলম্বী আর্থিক রাজ্য হিসেবে উত্তরণের কোনো দিশা এই বাজেটে নেই। আচ্ছা, মানে যেটা আছে যে তিমিরে বাংলা ছিল সেই তিমিরেই বাংলা আছে। সেই তিমিরে বাংলা থাকবে কিনা সেটা আগামী 1 বছর পর বোঝা যাবে। কারণ বাজেট মানে তো হচ্ছে যে আজকে যেটা করেছে যে সরকার আগামী 1 বছর কোথায় থেকে ইনকাম করবে, কোন কোন খাত থেকে, হুম আর 1 বছরে ব্যয় করবে কোন কোন খাতে। হুম এটাই তো আসল বাজেট, মানে হচ্ছে বাংলা গোদা বাংলায়। তাহলে সেটার পরিকল্পনা সরকার আজকে দিয়েছে। হুম পরিকল্পনা বাস্তবায়ন কতটা হবে, কতটা আদায় হবে, ইনকাম হবে, হুম তারপরে তো যেখানে যেখানে বরাদ্দ করেছে সেখানে খরচ করবে। হুম আপনি আপনার সংসারে ইনকাম যেখান থেকে করবেন আপনি ভেবেছেন, হুম সেখান থেকে যদি ইনকাম না হয় হুম তাহলে তার আপনার সরকারের ঘাটতি হবে। তো আপনি যা হুম বাজেটও তো তাই। যার ফলে হচ্ছে যে যেটা হয়েছে সেইটা পরিকল্পনা, হুম বাস্তবায়ন কতটা হবে সেটা 1 বছর পর বোঝা যাবে। আচ্ছা, আপনি এই যে বাস্তবায়নের যে প্রসঙ্গটাতে, তাতে আপনি কতটা আশাবাদী যে এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে? আশাবাদী মানে এই কারণেই, সামগ্রিকভাবে আমি যেটুকু এখন পর্যন্ত স্টাডি করে পেয়েছি তাতে শুধুমাত্র রাজস্ব আদায়ের উপরই বেশি ডিপেন্ড করা হয়েছে আচ্ছা এই বাজেটে। আচ্ছা এবার রাজস্ব আদায়ের তার বিভিন্ন সরকার টার্গেট করেছে, যেমন আয়ের ঊর্ধ্বসীমা ট্যাক্স বসানো বা হচ্ছে যে ট্যাক্স সেটা করেছে। কারণ রাজস্ব আদায়টা তো হচ্ছে যে অনিশ্চিত বিষয়। হুম আপনি একটা টার্গেট করলেন যে আমি 100 টাকা গোটা বছরে রাজস্ব আদায় হবে আমার, হুম এটা টার্গেট। হুম সেইটা যদি না হয় হুম তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে তাহলে ঘাটতি হবে। এখন ঘাটতি মেটানোর জন্য যে আদার্স যে আয়ের ক্ষেত্রে সামগ্রিকভাবে পরিকাঠামোগত দিক দিয়ে যে আয় বা ইনকাম কিভাবে আসবে তার কোনো দিশাই বাজেট। আচ্ছা, তৃণমূল সরকারের সময় এই একই রকম পরিস্থিতি আমরা দেখেছি, যে ঘোষণা হয়েছে কিন্তু কার্যক্ষেত্রে তার বাস্তবায়ন দেখা যায়নি। বিজেপি সরকারের ক্ষেত্রে কি খানিকটা অ্যাডভান্টেজ, যেহেতু ডাবল ইঞ্জিন সরকার? এখন ডাবল ইঞ্জিন সরকার মানে বিজেপি যা দৃষ্টিভঙ্গি আমরা গোটা দেশে দেখছি, হুম বড় বড় ঘোষণা করে হুম কিন্তু সেখানে সরকারের হস্তক্ষেপ আস্তে আস্তে তারা উঠিয়ে নেয়, আচ্ছা যার ফলে দিয়ে বেসরকারি বিনিয়োগটাকে বেশি উৎসাহিত করে। হুম এবং সমস্ত পরিকাঠামো ক্ষেত্রে বন্দর, রেল হুম বা হচ্ছে যে রাস্তা হুম ঘাট, এই সমস্ত ক্ষেত্রেই গত 14 সাল থেকে বিজেপির একটাই পলিসি, সেটা হচ্ছে যে এই মেন মেন গুরুত্বপূর্ণ সেক্টরগুলোকে আস্তে আস্তে বেসরকারি হাতে তুলে দেওয়া। হুম হুম এখন ডাবল ইঞ্জিন সরকারের যদি এটা পলিসি হয় পশ্চিমবাংলাতে, তাহলে আমরা যা মনে হচ্ছে আমার হুম আজকের বাজেট হুম দেখে, তাতে আমাদের সরকারও কিছু ক্ষেত্রকে হচ্ছে যে আমাদের দেশের কর্পোরেটদের হাতে হুম তুলে দেবে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে। আচ্ছা, এই যে বিমানবন্দর, বেশ কয়েক জায়গায় বিমানবন্দরের ইয়ে হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের কথা বলা হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও আপনার শিল্প হাব তৈরি হওয়ার কথা বলা হয়েছে। তো এই এই যে ইন্ডাস্ট্রিয়াল হাব বা বিমানবন্দর, এগুলোকে আপনি যেটা বলছেন যে বেসরকারিকরণের সম্ভাবনা সবচেয়ে বেশি। সবচাইতে বেশি অবশ্যই। আচ্ছা, রানাদা, একটা বিষয় নিয়ে মানুষ কথা বলছেন, সেটা হচ্ছে যে সংখ্যালঘু বরাদ্দ বেশ খানিকটা কমিয়ে দেওয়া হয়েছে। এই পরিমাণটা বোধহয় 1,000-3 কোটি টাকার মতন বোধহয়। হ্যাঁ, গত 3 বছরে যদি দেখি সংখ্যালঘু এবং মাদ্রাসা সেক্টরে যে বরাদ্দ ছিল বাজেটে, হুম তা প্রায় হচ্ছে যে সেই তুলনাতে এবারে 3,548.19 কোটি টাকা কমেছে আচ্ছা এক লপ্তে এই আচ্ছা বছর। আচ্ছা গত বছর যেটা ছিল 25 সালে 5,713.61 কোটি টাকা, আচ্ছা এবারে সেটা করেছে 2,165.52 কোটি টাকা। আচ্ছা এখন এইটা হচ্ছে যে যেটা আমাদের দিক থেকে বলা, হুম
সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী দুদিন আগে এসেও বলেছে সবকা সাথ সবকা বিকাশ। বিজেপির নেতারা তো এটা স্লোগান, যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিকশিত ভারত। তাহলে এইখান থেকে হচ্ছে যে সরকারের দৃষ্টিভঙ্গি বোঝা যাচ্ছে যে আসলে ওরা যা মুখে বলে সেটা করতে চায় না। সেই কারণে এই বরাদ্দ কমিয়ে দিয়েছে হঠাৎ করে। এবং আরো একটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে তৃণমূল সরকারের সময়ে যখন জগন্নাথ মন্দির করা হলো টাকা দিয়ে, তখন আজকের দিনের যিনি মুখ্যমন্ত্রী তিনি অনেক বড় বড় কথা বলেছেন যে সরকারি টাকায় কেন ধর্মীয় স্থান। এই বাজেটে আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম যে বেশ কিছু ক্ষেত্রে ধর্মীয় বিষয়কে উৎসাহিত করা হয়েছে এবং সরকারি টাকাতে সেগুলো করা হয়েছে। যেমন একটু 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 ডিটেলে বলুন না, মানে কোন কোন পার্টটাতে? বিভিন্ন মন্দির ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে হতো যে টাকা বরাদ্দ করা হচ্ছে হেরিটেজ করার জন্য, এইগুলো। তো এই বিষয়গুলো হচ্ছে যে আছে। তাহলে এটা সরকারের একটা দ্বিচারিতা, সেইটা তো আজকে পরিষ্কার হচ্ছে এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের কাছে এই সরকার সঠিকভাবে পৌঁছানোর ইচ্ছা আছে বলে আমাদের মনে হচ্ছে না। আমরা অনেক ক্ষেত্রেই এই বিষয়টা নিয়ে আমরা এর আগে আলোচনাও করেছি যে সংখ্যালঘু মানুষদের মানে তাদের প্রতি যদি যত্ন না নেওয়া হয় তাহলে তারা কখনোই সামনের সারিতে এসে দাঁড়াতে পারবেন না। কিন্তু এই যে আজকের বাজেটের যে ঘোষণা, তার যা প্রতিফলন দেখা যাচ্ছে তাতে তো এই মানুষ মানে এই সম্প্রদায় তো আরো পিছিয়ে পড়বে, সে আশঙ্কা কি তৈরি সেটা হচ্ছে? স্বাভাবিক। এটা তো ঘটনা যে আজকে যে কথা বলে ওরা আধুনিক মাদ্রাসাগুলোকে আধুনিককরণ করা, সংখ্যালঘু ছাত্রদেরকে সংখ্যালঘু এলাকাগুলোতে আইটিআই করে তাদেরকে স্কিল ভালোভাবে ট্রেনিং দিয়ে তারা যাতে মূল স্রোতে কাজে কর্মসংস্থানে যুক্ত হতে পারে, সেই ব্যাপারে তো এটা তার মানে বাজেটে তার প্রতিফলন না। এবং আরো যেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে কোনো পরিকল্পনা নেই যে তারা বাইরে কাজ করছে, আমাদের রাজ্যে এসে কর্মসংস্থানের কোন ক্ষেত্রে তারা যুক্ত হবে। কর্মসংস্থানের সেইভাবে একেবারে সরকারি গভর্নমেন্ট সেক্টর ছাড়া কোনো উল্লেখ করা হয়নি আলাদাভাবে যে এইরকমভাবে এই এর মধ্য দিয়ে এগুলো পুনরুজ্জীবিত হয়ে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, সেইভাবে কোনো দিশা নেই। যার ফলে পরিযায়ী শ্রমিকদের এই ব্যাপারটা হচ্ছে যে মানে কোনো নেই। এরপরও হচ্ছে যে যেমন মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন বা হচ্ছে নদী ভাঙন নিয়ে যা বরাদ্দ করা হয়েছে তা খুবই নগণ্য। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই সময়ে গোটা পৃথিবীতে যেটা নিয়ে চর্চা হচ্ছে সেটা হচ্ছে পরিবেশ, যে আগামী দিনে ভবিষ্যতে পৃথিবী আমরা কিভাবে রক্ষা করব আমাদের, সেই বিষয়েও যা বরাদ্দ দেখলাম সেটা খুবই নগণ্য। মানে এই সময়ে এই বরাদ্দ খুবই যার ফলে এই সমস্ত বিষয়গুলো আছে। তবে এর মধ্যে দাঁড়িয়ে কিছু ক্ষেত্রে যেমন যা ডিম্যান্ড সমকাজে সমবেতন যেটা আমরা বলি, প্যারা টিচারদের মাইনা খুবই নগণ্য বাড়ানো হয়েছে। তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে স্যাক্ট, প্যারা টিচারদেরকে পরে স্যাক্টে করেছিল 2019 সাল থেকে, সেই ক্ষেত্রেও কোনো ধরনের উল্লেখ নেই। শিক্ষাক্ষেত্রে আপনার হচ্ছে যে 8,000 প্রাইমারি স্কুল গত কয়েক বছরে বন্ধ হয়েছে, সেগুলো খোলার বিষয়ে কোনো দিশা নেই। এর ফলে এইগুলো আছে। মাঝে যেটা হয়েছে আইসিডিএস, আশা সহ আধা সরকারি বেসরকারি ক্ষেত্রে কিছু কর্মীদের বেতন বাড়ানো হয়েছে, সেটা নিশ্চিতভাবে পজিটিভ দিক। আশা কর্মীদের এটা ডিম্যান্ড ছিল, তবুও যা ডিম্যান্ড ছিল সেটা নেই। 26,000 টাকা তাদের মাইনে হওয়ার জন্য অঙ্গনওয়াড়ি সেক্টরে বাড়ানো হয়েছে, ঠিক আছে। কিন্তু সার্বিকভাবে আমাদের রাজ্যকে যেভাবে স্বপ্ন দেখানো হচ্ছে, মানে ডাবল ইঞ্জিন সরকার এবার রাজ্যের ব্যাপক ধরনের উন্নয়ন হবে, এই বাজেটের মধ্য দিয়ে তার প্রতিফলন ঘটে। বিশেষ করে বিজেপির যে সংকল্পপত্র ছিল তার সঙ্গে কি বাজেটের কোনো প্রতিফলন আপনি দেখতে পেয়েছেন? সংকল্পপত্রে তো বেশিরভাগটাই জনপ্রিয় কিছু কর্মসূচি, যেটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে এখানে বাস্তবায়নের একটা প্রচেষ্টা ছাড়া আর কি। আপনি যদি আয়ুষ্মান ভারত কার প্রকল্প, এটা আপনি পিএম কিষাণ যোজনা, এটা একটা প্রকল্প। তারপরে কৃষিক্ষেত্রে দেখলাম পাট শিল্প নিয়ে সেইভাবে কোনো ধরনের কোনো নেই, উদ্যোগ নেই পাট চাষিদের ক্ষেত্রে। এইরকম বিষয়গুলো হচ্ছে যে আছে, যেগুলো আমাদের অর্থনীতির ক্ষেত্রে একটা বুনিয়াদী দৃষ্টিভঙ্গি, যেটাতে রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে। তার থেকে বেশি চটকদারি কিছু পরিকল্পনা বা প্রকল্প, যেটাতে মানুষকে যেটাকে বলে জনমোহিনীর একটা
পর্দা দিয়ে দেওয়া যায় সেই রকম একটা হচ্ছে। এই যে সকাল থেকে একটা বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে 20% ডিএ বাড়ানো হলো সরকারি কর্মচারীদের, এবং আগস্ট অক্টোবর থেকে তারা পাবেন। আবার বলা হচ্ছে যে জানুয়ারি মাস থেকে তাদের সপ্তম পে কমিশন যেটা লাগু হওয়ার কথা সেটা হবে। হ্যাঁ, সপ্তম পে কমিশনের কথা বাজেটে কোথাও উল্লেখ করেনি, যদিও ওটা বাইরে ঘোষণা করেছে। এখন ডিএর ব্যাপারটা খুব জটিল অঙ্ক। সরকারি কর্মচারীরা যারা আছে তারা আরো বেশি হিসাব নিকাশ করে বলতে পারবে। যেটা বলেছে সেটা কত পার্সেন্ট কি অক্টোবরে গিয়ে কত পার্সেন্ট, সেটা আবার কেন্দ্রের সাথে রাজ্যের ফারাকটা কত পার্সেন্ট দাঁড়াবে, এসবগুলো অঙ্কর ব্যাপার আছে। এর ফলে সেটা বলেছে, ঘোষণা করেছে, অক্টোবর পর্যন্ত গিয়ে কি দাঁড়াচ্ছে আগে দেখা যাবে। আর একটা জিনিস এখানে অ্যানাউন্স করা হয়েছে, যেটা হচ্ছে যে আপনার 1 লক্ষ চাকরি সরকার দেবে আগামী দিনে, মানে এই অর্থবর্ষের মধ্যে আর কি, মানে নতুন মানে এটা তো আপনার শূন্য পদে নিয়োগ করবে। বিভিন্ন সেক্টরে যে গত 15 বছরে শূন্য পদ তৈরি হয়েছে, তার মধ্যে 50,000 শিক্ষক বলছে। আপনি শিক্ষক আছে, আপনি সব সেক্টরে সব অফিসে আপনার কর্মীদের ঘাটতি, সব ক্যাজুয়াল কর্মী দিয়ে কাজ চলছে। সেগুলো তো একটা অর্গানাইজ সেক্টরে আপনাকে দিচ্ছে, সরকারি যেটা সেক্টর। বাকি জায়গাতে তো কোথায় নিয়োগ করবে তার তো কোনো বিকল্প দিশা নেই। কারণ আবার এত শিল্প কথা বলছে, পাট কারখানা টানা, কোথায় থেকে কত কি পরিমাণ কোন শিল্প বিনিয়োগ হবে তারও তো নির্দিষ্টভাবে কোনো উল্লেখ নেই। যা আমরা সাংবাদিক সম্মেলনে দেখতে পাচ্ছি, বলছে যে অমুক কোম্পানি এত টাকা করবে, অমুক কোম্পানি, সেটারও তো কোনো নির্দিষ্ট কোনো আছে বলে আমার এখনো মনে হয়। এর যে বরাদ্দ অর্থ থাকে আর কি জনসেবা করার জন্য বা নিজের এলাকায় বিভিন্ন জনহিতকর প্রকল্পে কাজে লাগানো, সেটা কি বাড়লো এবার? হ্যাঁ, হয়েছে। 30 লাখ টাকা বাড়িয়েছে। আচ্ছা, তার মানে এটা 70 লাখ থেকে কি 1 কোটি টাকা? 1 কোটি টাকা। আচ্ছা, এটাকে আপনি তো বরাবর দমকলের জন্য ভালো কিছু করার ভাবনা চিন্তা শুরু থেকেই বলছেন, মানে ভোটে নামার অনেক আগে থেকেই আপনি এই কথা বলে আসছেন যে সুযোগ যদি পাই তাহলে আমি বেশ কিছু ভালো কাজ করব। এই পরিস্থিতিতে যখন বরাদ্দ বাড়লো তখন কি ভাবছেন, মানে কিভাবে কি করা যেতে পারে? ঠিকই, এটার বরাদ্দ আপনি অন্য রাজ্যে আরো বেশি আছে। আচ্ছা, ঝাড়খণ্ডে যেমন পাশের রাজ্য সম্ভবত মনে হয় বিধায়ক তহবিলে 5 কোটি টাকা পায়। আচ্ছা, সম্ভবত বিধায়ক উন্নয়ন তহবিল। এটা তো ঠিকই বাড়ানো দরকার। একটা বিধানসভা এলাকায় বিধায়কের যে কাজকর্ম বা যাই, তাতে দাঁড়িয়ে মানে টাকাটা একটু বরাদ্দ বেশি থাকলে অনেক ক্ষেত্রে কি হয়, লোকাল প্রশাসন বিধায়ক অ্যান্টি হয়ে যায়। তখন কি হয়, বিধায়কদের কম টাকায় কতটা কাজ করবে, সেইখানে দাঁড়িয়ে বিধায়ক মানে একটা গোটা এলাকাতে 12টা হয়তো প্রায় 200-300 বুথ, 300 তো মিনিমাম প্রত্যেকটা। তাহলে সেই সমস্ত এলাকা থাকে। তারপরে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে যেগুলো বিধায়কদের হাতে যদি বরাদ্দ, তো টাকা তো আর গুনে দেয় না, টাকা পরিকল্পনা জমা দিতে হয় ডিএম অফিসে, ডিএম অফিস থেকে প্ল্যান করে তারপরে এস্টিমেট করে তারা খরচ করে, আমাদেরকে শুধু সই করতে হয়। বকলমে উন্নয়নটা সেই সরকারেরই ক্রেডিট, সেই সরকারের আমলেরই ক্রেডিট। এর ফলে এটা ঠিকই আছে, ভালো বাড়িয়েছে, আরো বাড়ালে আরো ভালো হবে। টাকাটা যাতে সঠিকভাবে ইউটিলাইজ হয় সেটা দেখা দরকার।